এখন আমি আলোচনা করব ক্লাস 11-এর ইতিহাসের একটি প্রশ্ন, সপ্তাঙ্গ তত্ত্ব কি? তো কৌটিল্যের অর্থশাস্ত্রের ষষ্ঠ অধিকরণের প্রথম অধ্যায়ে জীবদেহের সঙ্গে তুলনা করা হয়েছে রাষ্ট্রকে। তো জীবদেহের সঙ্গে যেমন তার অঙ্গ প্রত্যঙ্গের জৈব সম্পর্ক থাকে, তেমনি রাষ্ট্রের সঙ্গে তার বিভিন্ন অঙ্গের সম্পর্ক ও নির্ভরশীলতা রয়েছে, যা সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত। এই জীবদেহের অর্থাৎ রাষ্ট্রের 7টি অঙ্গ, এগুলি হলো সাম্য, মাত্র, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্রাণী, প্রকৃতয়। অর্থাৎ এখানে রাষ্ট্রের 7টি এখানে অঙ্গের বা উপাদানের কথা বলা হয়েছে: স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড ও মিত্র। অর্থাৎ জীবদেহের সঙ্গে রাষ্ট্রকে তুলনা করা হয়েছে। অর্থাৎ আমাদের মানুষের শরীরের যে অঙ্গগুলো আছে, মাথা, হাত, পা, হৃদয়, এগুলো তো রয়েছে। তো এইগুলো সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের তুলনা করা হয়েছে। যেরকম মাথাকে বলা হয়েছে স্বামী, মস্তিষ্ক বা মাথাকে বলা হয়েছে স্বামী। অর্থাৎ স্বামী বলতে রাজাকে বোঝানো হয়। আর রাজার যে চক্ষু বলতে অমাত্য। অর্থাৎ রাজার যে বিভিন্ন মন্ত্রীরা রয়েছে, যারা রাজার পরামর্শদাতা এবং মন্ত্রী, তাদেরকে রাজার চক্ষুর সঙ্গে তুলনা করা হয়েছে। আর কি কর্ণ বা কানকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? রাজার মিত্র, যারা মিত্র দেশ হতে পারে, কোনো বন্ধুসুলভ ব্যক্তি হতে পারে, তাদেরকে মিত্র মানে অর্থাৎ কর্ণের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কি হৃদয়, রাজার যে হৃদয়, অর্থাৎ আমাদের হৃদয় বলতে কি হৃৎপিণ্ডকে বোঝানো হয়। তাহলে এই হৃদয়, একে রাজা দণ্ডের সঙ্গে তুলনা করেছে। একে কৌটিল্যের অর্থশাস্ত্রে একে দণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কি রয়েছে? হাতকে দুর্গর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে প্রথম যেটা রয়েছে সপ্তাঙ্গ তত্ত্বের, এটা হচ্ছে কি স্বামী বা রাজা। তাহলে রাজাকে বলা হচ্ছে স্বামী। সপ্তাঙ্গ তত্ত্বের প্রথম ও প্রধান অঙ্গটি হলো স্বামী বা রাজা। স্বামী শব্দটি প্রধান বা প্রভু বা রাষ্ট্রের সর্বময় কর্তা অর্থে ব্যবহার করা হয়েছে। রাজা জীবদেহের মাথার সঙ্গে তুলনীয়। তিনি হবেন অভিজাত বংশীয়, প্রজ্ঞাবান, আভিগামী গুণ, উৎসাহী ও আত্মসম্পদ গুণ সম্পন্ন। রাজা হলেন সমস্ত কর্তৃত্বের উৎস। প্রজাপালন ও রক্ষা রাজার অবশ্য পালনীয় কর্তব্য। রাষ্ট্র নির্দিষ্ট ও সংযত পথে তিনি চলবেন। প্রজাপালন ও রক্ষা রাজার অবশ্য পালনীয় কর্তব্য। অর্থশাস্ত্রে কৌটিল্য উল্লেখ করেছেন, প্রজা সুখে সুখং রাজ্ঞ, প্রজানাং চ হিতে হিতম, নাক্ত প্রিয়ং হিতং রাজ্ঞ, প্রজানাং তু প্রিয়াং হিতম। অর্থাৎ রাজার সুখই হবে, অর্থাৎ রাজার সুখ মানে কখন হবে? প্রজার সুখই হবে রাজার সুখ। রাজার সুখটা কখন হবে? প্রজার সুখই হবে রাজার সুখ, এবং প্রজার হিতই হবে রাজার হিত। যা রাজার নিজের প্রিয় তা তাহার হিত নয়, কিন্তু প্রজাবর্গের যাহা হিত তা রাজার হিত। অর্থাৎ রাজের যে প্রজাই হচ্ছে রাজার সব। প্রজাকে যদি কষ্ট দেওয়া হয়, প্রজাকে যদি অত্যাচার করা হয়, তাহলে রাজাও কিন্তু ভালো থাকতে পারবেন না। অর্থাৎ প্রজার
হিতেই রাজার হিত, এটাই রাজাকে ভাবতে হবে। এবং আমরা ইতিহাসে এ ধরনের অনেক ঘটনা দেখেছি যে সমস্ত রাজা প্রজার হিত বা প্রজার উপকার মানে যারা যে প্রজার সুখ, প্রজার হিত বা প্রজার ক্ষতি, প্রজার হিত বা প্রজার যে ক্ষতি করেছেন যে সমস্ত রাজা বা প্রজার উপর অত্যাচার করছে, সে সমস্ত রাজা কিন্তু খুব তাড়াতাড়ি পতন হয়েছে। তো এরপরে আমরা আসবো কি অমাত্য বা মন্ত্রী। অর্থাৎ রাজা যে এই যে অমাত্য বা মন্ত্রী, এটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? মানবদেহের চক্ষুর সঙ্গে তুলনা করা হয়েছে অমাত্য বা মন্ত্রী। কৌটিল্যের অর্থশাস্ত্রের ভাষ্য অনুযায়ী রাষ্ট্রের দ্বিতীয় অঙ্গ অমাত্য বলতে মন্ত্রীকেই বোঝানো হয়। অমাত্যরা হলেন স্থায়ী এবং উচ্চপদস্থ কর্মচারী। অর্থশাস্ত্রে 19 ধরনের অমাত্যের উল্লেখ আছে। অভিজাত পরিবার থেকে নিযুক্ত হওয়া মন্ত্রী ও পুরোহিত ছাড়া বাকি 17 রকমের অমাত্যগণ ছিলেন নিম্ন পদস্থ। এদের মধ্য থেকেই দেওয়ানি, ফৌজদারি, প্রশাসনের আধিকারিকগণ, প্রধান পুরোহিত, মন্ত্রীগণ, রাজস্ব সচিব, কোষাধ্যক্ষ, রাষ্ট্রদূত সহ সকল উচ্চপদস্থ আধিকারিকেরা নিযুক্ত হতেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজাকে মন্ত্রণা বা পরামর্শ দান করা হলো মন্ত্রীদের প্রধান কাজ। কৌটিল্য মন্ত্রীদের সংখ্যা মূলত 3 থেকে 4 এর মধ্যে সীমিত রাখতে চেয়েছেন। নিম্নপদস্থ অমাত্যদের কাজ ছিল নগরের দেখাশোনা, দুর্গ সুরক্ষা, সীমান্ত রক্ষা, অপরাধের বিচার, রাজস্ব সংগ্রহ করা ইত্যাদি। তো কৌটিল্যের মতে রাজা অমাত্যদের সঙ্গে পরামর্শ করে রাজকার্য পরিচালনা করবেন। তার রাজা তার অমাত্য অর্থাৎ মন্ত্রিসভা, পরামর্শদাতা, তাদের সঙ্গে পরামর্শ করে রাজা কিন্তু রাজকার্য পরিচালনা করবেন। অর্থাৎ রাজা নিজের ইচ্ছায় সব কিছু পরিচালনা করতে গেলে কিন্তু অনেক ভুলভাল হয়ে যায়। তখন রাজাকে তার মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করে, আলোচনা করে রাজকার্য পরিচালনা করতে হবে, নাহলে অনেক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। সেখানে রাজারও পতন হবে, রাজ্যেরও পতন হতে পারে, বহিঃশত্রু দখল করে নিতে পারে রাজ্যকে। এরকম অনেক ঘটনা ঘটতে পারে এবং রাজ্যে অন্যায়ও হতে পারে। তাই রাজাকে সবসময় অমাত্যদের সঙ্গে পরামর্শ করে রাজকার্য পরিচালনা করতে হবে। তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি জনপদ। রাষ্ট্রের তৃতীয় অঙ্গ জনপদ বলতে কৌটিল্য একটি নির্দিষ্ট ভূখণ্ড ও তার জনগোষ্ঠীকে বুঝিয়েছেন। রাষ্ট্রের জনবল বাড়ানোর জন্য তিনি রাজাকে নতুন নতুন জনপদ গড়ে তোলার পরামর্শও দিয়েছেন। কৌটিল্য জনপদের কতগুলি উপাদানের কথা বলেছেন, যথা তার অনুকূল জলবায়ু, পশুচারণ ক্ষেত্র, চাষযোগ্য উর্বর জমি। এই জনপদগুলি বিভক্ত ছিল গ্রামে। একটি গ্রামে থাকতো 100 থেকে 500টি পরিবার। 10টি গ্রাম নিয়ে সংগ্রহণ, 200টি গ্রাম নিয়ে খারবটিক, 400টি গ্রাম নিয়ে দ্রোণমুখ এবং 800টি গ্রাম নিয়ে স্থানীয় নামে নগর গড়ে উঠত। শুধু তাই নয়, জনপদের জনসমষ্টির মধ্যে থাকবে কর প্রদানের চাপ সহ্য করার ক্ষমতাধারী বিপুল সংখ্যক পরিশ্রমী কৃষক। অর্থাৎ রাজ্যের উন্নয়নের জন্য কিছু এই যে পরিশ্রমী কৃষক বিপুল সংখ্যক সেটা লাগবে, কর প্রদানের যারা চাপ সহ্য করতে পারবে। অর্থশাস্ত্রে কৌটিল্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যে
জনপদের কোনো জমি রাজা ফেলে রাখবেন না। যে সকল জমি কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত, সেখানে গবাদি পশুর বাসস্থান বা রাজার জন্য মৃগবন নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি। তাহলে যে সমস্ত জমি কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত, সেখানে গবাদি পশুর বাসস্থান, পশুচারণ এগুলোর জন্য ব্যবহার করতে বলেছেন বা মৃগবন নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া অসহায় ও বিপদগ্রস্তদের রক্ষা করে রাজা জনপদের শান্তি বজায় রাখবেন বলে উল্লেখ করা হয়। যারা অসহায় মানুষ, যারা বিপদগ্রস্ত, তাদেরকে রক্ষা করা রাজার কর্তব্য, তাহলেই রাজ্যে শান্তি বজায় থাকবে। অনেকে জনপদকে রাষ্ট্রের সমার্থক বলে মনে করেছেন। এরপরে আমরা আসব কি, যে দুর্গ। দুর্গ বলতে কি, হাতকে বুঝিয়েছেন রাজা, হাতকে বুঝিয়েছেন দুর্গ। তো সপ্তাঙ্গ তত্ত্বে রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হলো দুর্গ। অর্থশাস্ত্রে দুর্গ বলতে রাজধানী, নগর ইত্যাদিকে বোঝানো হয়েছে। দুর্গ হবে রাষ্ট্রের কেন্দ্রস্থল। দুর্গ কেমন হবে, অর্থাৎ তার প্রাকার, পরীক্ষা তথা সুরক্ষা এ নিয়ে দুর্গবিধান অংশে আলোচনা করা হয়েছে। তার মতে দুর্গ 4 প্রকার। তাহলে কৌটিল্যের মতে যে দুর্গ হচ্ছে 4 প্রকার, যথা পার্বত্য দুর্গ বা পর্বত দুর্গ, ঔদক দুর্গ বা জলদুর্গ, ধান্যন দুর্গ বা মরু দুর্গ, বনদুর্গ বা অরণ্য দুর্গ। তাহলে এই 4 রকম, এইরকম যে অর্থশাস্ত্রে, তাহলে দুর্গ কেমন হবে এ নিয়ে দুর্গ বিধান অংশে এখানে দুর্গ 4 প্রকার হিসাবে দুর্গকে আলোচনা করা হয়েছে। এটা কি, পার্বত্য দুর্গ বা পর্বত দুর্গ, ঔদক দুর্গ বা জলদুর্গ, ধানন দুর্গ বা মরু দুর্গ ও বনদুর্গ বা অরণ্য দুর্গ। তো এখানে কারিগর, শিল্পী, কৃষক প্রভৃতি পেশার মানুষজন বসবাস করবে। এরপরে আমরা আসবো কোথায়, কোষ বা রাজকোষ। যেটাকে এই যে কোষ বা রাজকোষ, যাকে কৌটিল্য তার অর্থশাস্ত্রে মানুষের মুখের সঙ্গে তুলনা করেছেন। কোষ বা রাজকোষ হলো রাষ্ট্রের পঞ্চম অঙ্গ। কোষ বা রাজকোষ হলো রাষ্ট্রের পঞ্চম অঙ্গ। তিনি শাস্ত্রসম্মত উপায়ে রাজা প্রজা সাধারণের কাছ থেকে রাজস্ব সংগ্রহ করবেন। কৌটিল্য রাজস্বের হার নির্ধারণ করেছেন উৎপন্ন ফসলের 1/4 থেকে 1/6 অংশ। রাজস্ব তাহলে কত নির্ধারণ করা হয়েছে, উৎপন্ন ফসলের 1/4 থেকে 1/6 অংশ। তার মতে রাজকোষ পূর্ণ না থাকলে খরা, বন্যা, মহামারীর সময় ত্রাণ কার্য চালানো সম্ভবপর নয়। সৈন্যবাহিনী রাখা সম্ভব নয়। রাজ্যের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় না এবং বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলা করা যায় না। রাষ্ট্রে ভালো ফসল ফললে কারিগরি শিল্পের উন্নতি হয়, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটে, তাতে রাজকোষও পূর্ণ হয়। এবারে আমরা আসব দণ্ড বা বল। তাহলে দণ্ড বা বল, যাকে কৌটিল্য তার অর্থশাস্ত্রে মানুষের হৃদয় বা হৃৎপিণ্ডের সঙ্গে তুলনা করেছেন, এই দণ্ড বা বলকে। দণ্ড বলতে রাষ্ট্রের সামরিক শক্তি বা দমনমূলক ক্ষমতাকে বোঝানো হয়েছে। অর্থশাস্ত্রে 4 ধরনের সৈন্যের কথা বলা হয়েছে, যথা বংশানুক্রমিক, ভাড়াটে সৈন্য, অরণ্য সৈন্য এবং পদাতিক হস্তি অশ্বারোহী বাহিনী।
তাহলে 1 নম্বরে হচ্ছে বংশানুক্রমিক, 2 নম্বরে হচ্ছে ভাড়াটে সৈন্য, 3 নম্বরে হচ্ছে অরণ্য সৈন্য এবং 4 নম্বরে হচ্ছে পদাতিক হস্তি অশ্বারোহী বাহিনী। কৌটিল্যের মতে সৈন্যরা হবে রণপণ্ডিত, ধৈর্যশীল, কর্মদক্ষ এবং রাজানুগত। রাজার আদেশ পালন করতে তারা সর্বদা প্রস্তুত থাকবে। তার মতে রাজার প্রতি আনুগত্য না থাকলে সেনাবাহিনী দুর্বল হয়। এবারে আমরা আসব সপ্তম অঙ্গ, যে সপ্তাঙ্গ যে তত্ত্ব, কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত যে সপ্তাঙ্গ তত্ত্ব, তার সপ্তম অঙ্গ হচ্ছে কি মিত্র, যাকে কর্ণের সঙ্গে, মানবদেহের কর্ণের সঙ্গে তুলনা করা হয়েছে মিত্র। তাহলে রাষ্ট্রের সপ্তম অঙ্গ বা উপাদান মিত্রকে রাষ্ট্র পরিচালনার অপরিহার্য উপাদান হিসেবে গণ্য করা হয়েছে। সকল প্রয়োজনে যে সাহায্যের জন্য প্রস্তুত থাকে এবং যার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে না, সে হলো মিত্র। তাহলে মিত্র কাকে বলা হয়েছে? অর্থশাস্ত্রের সপ্তাঙ্গ তত্ত্বে যে মিত্র অংশে মিত্র তাহলে কাকে বলা হয়েছে? সকল প্রয়োজনে যে সাহায্যের জন্য প্রস্তুত থাকে এবং যার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে না, সে হলো মিত্র। অর্থাৎ রাজার মিত্র বলতে বোঝানো হয়েছে কোনো ব্যক্তিকে যিনি বংশানুক্রমিকভাবে রাজাকে সুপরামর্শ ও উৎসাহ দেখান। কোনো মিত্র দেশকে যে দেশ রাষ্ট্রের বাইরে অবস্থিত। কৌটিল্য খুব সম্ভবত মিত্র দেশ বলতে কোনো বন্ধুভাবাপন্ন রাষ্ট্রকেই বুঝিয়েছেন। কৌটিল্য 2 ধরনের মিত্রের কথা উল্লেখ করেছেন, যথা সহজ মিত্র, যারা রাজার খুব কাছের মানুষ, যারা রাজাকে পরামর্শ দিয়ে সাহায্য করেন, এবং কৃত্রিম মিত্র বা আত্মরক্ষার প্রয়োজনে রাজা কোনো ব্যক্তি বা রাষ্ট্রের সঙ্গে যখন মিত্রতায় আবদ্ধ হন, তাকে বলা হয় কৃত্রিম মিত্র। মানে আত্মরক্ষার প্রয়োজনে রাজা কোনো ব্যক্তি বা রাষ্ট্রের সঙ্গে যখন মিত্রতায় আবদ্ধ হন, তাকে বলা হয় কৃত্রিম মিত্র। আর যেটা সহজ মিত্র, কাকে বলা হয়? যারা রাজার খুব কাছের মানুষ, যারা রাজাকে পরামর্শ দিয়ে সবসময় সাহায্য করেন, তারা হচ্ছে সহজ মিত্র। কৌটিল্য বলেছেন রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র স্বভাব শত্রু, অর্থাৎ পাশের যে প্রতিবেশী রাষ্ট্রটা, তা হচ্ছে স্বভাব শত্রু, সে সবসময় শত্রু থাকে। তার ঠিক পাশের রাষ্ট্র, মানে তার ঠিক যে পরের রাষ্ট্র বা পাশের রাষ্ট্র, তার পাশের রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রের পাশের রাষ্ট্র প্রথম রাষ্ট্রের স্বাভাবিক মিত্র। কোনো মিত্র একবার পরিত্যাগ করে আবার ফিরে এলে তাকে গ্রহণ করা উচিত নয়। অর্থাৎ রাজার কোনো মিত্র ছিল, সে হঠাৎ মিত্রতা পরিত্যাগ করে অন্য কারোর সঙ্গে মিত্রতায় আবদ্ধ হলো, পরে সে আবার তার ভুল বুঝতে পেরে পরে আবার ফিরে এলো, তখন তাকে গ্রহণ করা উচিত নয়। এটাই বলতে চেয়েছেন কৌটিল্য তার সপ্তাঙ্গ তত্ত্বের মিত্র যে নামক যে অঙ্গটি, এটাই বলতে চেয়েছেন। তাহলে এই সপ্তাঙ্গ তত্ত্বে রাজা যে বিভিন্ন সপ্তাঙ্গ তত্ত্বে মানব দেহের যে বিভিন্ন অঙ্গগুলোর সঙ্গে তুলনা করেছেন রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলোকে মানব দেহের অঙ্গের সঙ্গে তুলনা করেছেন। তাহলে সেগুলো আরেকবার বলে দিচ্ছি। মস্তিষ্ক বা মাথার সঙ্গে রাজার তুলনা করেছেন, বা রাজাকে স্বামী বলা হয়েছে। আর
চোখের সঙ্গে তুলনা করা হয়েছে অমাত্য বা মন্ত্রীদের সঙ্গে তুলনা করা হয়েছে। কর্ণ বা কানের সঙ্গে মিত্রদের তুলনা করা হয়েছে, মিত্র। আর যে রাজার যে কোষ বা রাজকোষ তার সঙ্গে তুলনা করা হয়েছে, মুখের তুলনা করা হয়েছে। রাজার যে কোষ বা রাজকোষ এর সঙ্গে রাজার মুখের সঙ্গে করা হয়েছে, মিলন করা হয়েছে। রাজার মুখ যা হচ্ছে রাজকোষের সঙ্গে রাজার মুখের তুলনা করা হয়েছে। আর কি দণ্ড বা হৃদয়, দণ্ড বা হৃদয় এর সঙ্গে হৃৎপিণ্ডের তুলনা করা হয়েছে। দণ্ডের সঙ্গে হৃদয় বা হৃৎপিণ্ডের তুলনা করা হয়েছে। আর হাতের সঙ্গে তুলনা করা হয়েছে দুর্গ, দুর্গ এর সঙ্গে হাতের তুলনা করা হয়েছে। এই পর্যন্তই থাকলো। এটা বিস্তৃত আকারে আলোচনা করে দিলাম তোমাদের বোঝার স্বার্থে, যাতে তোমরা মনে রাখতে পারো। কিন্তু যেরকম প্রশ্ন পড়বে সেরকমই লিখতে হবে। 3 মার্কের পড়লে 3 মার্কের মতো করে ছোট করে লিখতে হবে। আর 4 মার্কের পড়লে 4 মার্কের মতো লিখতে হবে। আর যদি তার থেকে বেশি 8 মার্কের পড়ে তখন 8 মার্কের করে লিখতে হবে। তাহলে এরকমই